জয় মহাপ্রভুর জয়। রেডিও স্যাবি দ্য স্টোরি হাট পরিবেশিত বাংলা সাহিত্যের ছোট গল্পের আড্ডা। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই আড্ডায় আপনারা পাবেন রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, অলৌকিক, মজা ও ভালোবাসার গল্প। আমাদের এই গল্পগুলো পুরোটাই মোবাইল ফোনে তৈরি করার জন্য কিছু ভুল ত্রুটি রয়েই যায়। অনুগ্রহ করে এই ত্রুটি মার্জনা করে গল্প শোনার আনন্দ উপভোগ করবেন। আর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতেও ভুলবেন না যেন। আজ আমরা শোনাবো বাংলা সাহিত্যে নবীনা লেখিকা দীপান্বিতা রায় রচিত এক ভৌতিক আবহের ছোট গল্প, 13টার ঘন্টা। গল্পের দ্বিতীয় পর্ব শুরু করছি আমাদের আজকের গল্প 13টার ঘন্টা। গাড়ি থেকে নেমে দেবল দাঁড়ালো ফাটকের সামনে। সিংহ দরজা, তবে সিংহদ্বয়ের জীর্ণ দশার সঙ্গে ফাটকের ঝুলে পড়া গেটের দৈন্য দশাও প্রকট। দেবলের পৈতৃক বাড়ি, পিতামহের আমলের বাড়ি, তবে বাড়ি না বলে রাজপ্রাসাদ বলাই শ্রেয়। কিন্তু সবই আজ জীর্ণ, অবহেলিত, ভুতুড়ে। বহুদিন বাদে দেবল তার গ্রামের বাড়িতে এলো। অবশ্য আসার একটা কারণও আছে। ইদানিং এসব জায়গা পর্যটন স্থল হিসাবে ঘোষিত হওয়ার পরেই এক প্রমোটার তার কাছে এই বাড়িটি কিনতে চায়। দেবল অবশ্য রাজি হয়ে গেছে। এই পুরো বাড়ির জন্য যা পাওয়া যায় তাই ভালো। প্রমোটার চায় এই বাড়িটা ভেঙে একটা রিসর্ট বানাতে, তাই সে বিকেলে আজ এখানে আসবে। তার আগে দেবল এসে এই বাড়িটার আনাচে কানাচে একটু দেখে নিতে চায়। যদি কোনো দামি আসবাবপত্রের জন্য বাড়তি দাম পাওয়া যায়। এই সব 7-5 ভাবতে ভাবতে দেবল গাড়ির হর্ন বাজালো। দূর থেকে এক বয়স্ক ব্যক্তিকে খানিক এগিয়ে আসতে দেখে দেবল চিনতে পারল নগেনদা। সামনের দিকে একটু ঝুঁকে পড়লেও শরীর এখনো সুঠামি আছে। কিন্তু দেবলকে দেখে নগেনদা খানিক চমকে উঠল। দেবলের আসার খবর দেবল চিঠি দিয়ে জানিয়েছিল, তাই নগেনদাকে চমকে উঠতে দেখে দেবল খানিক বিরক্তি ভরে জিজ্ঞেস করল, কি ব্যাপার নগেনদা, তুমি কি আমাকে চিনতে পারছো না নাকি? কথার কোনো উত্তর না দিয়ে মরচে ধরা তালাটা অতি কষ্টে খুলল নগেনদা। তারপর গেটের পাল্লা দুটো ধরে ঠেলা দিতে একটা বিকট কর্কশ আওয়াজ করে খুলে গেল সে দুটো। পিলে কাঁপানো আওয়াজে চমকে গেছিল দেবল। নগেনদার মুখের উপর দিয়েও একটা কালো ছায়া যেন খেলে গেল। ফ্যাস ফ্যাসে গলায় বলল, তোমায় না কাল আসার কথা ছিল? মানিক বাবুকে তো আমি বলেছিলাম আজকের দিনটা বাদ দিতে, সে বলেনি তোমাকে? দেবল ততক্ষণে গাড়িতে উঠে স্টার্ট দিয়েছে, তাই নগেনদার কথাটাকে তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়ে পেছনের ডিকি থেকে তাকে সুটকেস নামাতে দেখে নগেনদা ফের বলে,
আজ রাতে থাকবে ভাবছো নাকি? এবার একটু বিরক্ত হয় দেবল। রাতে থাকবো না তো যাব কোথায়? মানিকবাবু তো আসবেন বিকেলবেলা, কথাবার্তা শেষ হতে সন্ধে হয়ে যাবে, তারপর ফিরবো কেমন করে? তোমার সমস্যাটা কি বলো তো নগেনদা? রাধা বাড়ার কিছু নেই বুঝি? টাকা দিচ্ছি, আনিয়ে নাও। আজকাল তো নয়নপুরে রোজই বাজার বসে, আসার পথে দেখলাম। সুটকেসটা তুলে ঘরের ভিতর যেতে আপন মনেই গজগজ করে নগেন। অমাবস্যার দিন ভালো নয়, তাই বলেছিলাম আজ না আসতে। অমাবস্যা পূর্ণিমা তো প্রতি মাসেই হয়, তার সঙ্গে দিন ভালো মন্দর কি সম্পর্ক বোঝে না দেবল। কিন্তু নগেনদা ততক্ষণে সুটকেস নিয়ে বাড়ির ভেতরে হাঁটা দিয়েছে, তাই গাড়ি বারান্দা থেকে কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে মস্ত বৈঠকখানায় একলা দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখে দেবল। দাদু মারা যাওয়ার পর দেবল আর তার মা যখন পাকাপাকিভাবে কলকাতায় চলে গেল, তখন তার বয়স বছর 10। দাদু মারা গেছিলেন বেশ অদ্ভুতভাবে। বৈশাখ মাস ছিল, রোজ বিকেলে হাঁটতে যেতেন দাদু। সেদিনও গিয়েছিলেন। একটু পরেই কাল বৈশাখী ঝড় উঠল, সঙ্গে বৃষ্টি আর ঘন ঘন বাজ পড়া। বৃষ্টি থেকে বাঁচতে গাছের নিচে দাঁড়িয়েছিলেন বোধহয়। বাজে পোড়া শরীরটা কালো কাঠের মতন দেখতে হয়ে গিয়েছিল। দেবল জানে, লোকে মনে করে রামেন্দ্র নারায়ণ চৌধুরীর কুকর্মের অভিশাপ আছে তাদের বংশে। এই বংশের পুরুষদের মৃত্যু স্বাভাবিকভাবে হয় না। দাদু মারা গেছিলেন বজ্রপাতে। কারখানায় কাজ করার সময় মাথার উপর ক্রেন ছিঁড়ে পড়ে দেবলের বাবা মারা গেছেন বছর 5 আগে। তবে দেবল নিজে এসবে বিশ্বাস করে না। তার মতে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, তার সঙ্গে অভিশাপের কোনো সম্পর্ক নেই। রামেন্দ্র নারায়ণ চৌধুরীর নামটা মাথায় আসতে দেবলের মনে পড়ে এই বৈঠকখানা ঘরেই একটা মানুষ প্রমাণ ছবি ছিল রামেন্দ্র নারায়ণের। ঈগল পাখির মতন খাড়া নাক আর তীক্ষ্ণ কুটিল চোখওয়ালা লোকটার ছবিটা দেখলেই কেমন যেন অস্বস্তি হতো ছোট্ট দেবলের। তাই এই ঘরটায় পারতপক্ষে একলা ঢুকত না সে। দরকারও তেমন হতো না, কারণ এই ঘরে তখন দাদুর সঙ্গে দেখা করতে বাইরের লোকজনরা আসতেন। মায়ের সঙ্গে দেবল থাকতো দোতলায়। কথাগুলো ভাবতে ভাবতেই কেমন যেন একটা অস্বস্তি বোধ হলো দেবলের। কেউ যেন আড়াল থেকে তার দিকে নজর রাখছে। একটু অবাক হয়ে পেছন দিকে তাকাতেই চোখে পড়ল ছবিটা। রামেন্দ্র নারায়ণ যেন এক দৃষ্টে তাকিয়ে আছেন তার দিকে। অয়েল পেন্টিং, কিন্তু এত বছর পরেও চোখ দুটো অস্বাভাবিক জ্বলজ্বলে। ঘরের সব আসবাবপত্রই ধুলোয় মলিন, কিন্তু কিন্তু ছবিটা যেন সময়ের ছাপ পড়েনি একটুও। গাটা শিরশির করে উঠল দেবলের। তাই চোখ সরিয়ে নিয়ে এগোলো সিঁড়ির দিকে। ঘর থেকে বেরিয়ে চওড়া বারান্দা, তার দুপাশ দিয়েই উঠেছে দোতলায় ওঠার সিঁড়ি।
সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই শুনতে পেল পুরনো গ্র্যান্ডফাদার ক্লকের ঢং ঢং আওয়াজ। ঘড়িটা দাদুর আমল থেকে বৈঠকখানার কোণে রাখা থাকত, কিন্তু কখনো ঘন্টা বাজতে শুনেনি দেবল। ঘড়িটা তার মানে নগেনদা ঠিক করিয়েছে। সেক্ষেত্রে এটার জন্য আলাদা দাম পাওয়া যাবে। হাজারও এরকম একটা অ্যান্টিক ঘড়ি। কথাটা ভেবেই মনটা খুশি খুশি হয়ে গেছিল দেবলে। কিন্তু কিন্তু সিঁড়ির মুখে নগেনদাকে দেখে খুশিটা উবে গেল। নগেনদার মুখটা ফ্যাকাশে, দুহাতে বারান্দার রেলিংটা এত শক্ত করে ধরে আছে যে হাতের শিরাগুলো ফুলে উঠেছে। দেবলকে দেখে ফিসফিস করে বলল, শুনতে পেয়েছ? কি শুনবো নগেনদা? শুনতে পেলে না? ঘন্টা বাজলো। হ্যাঁ, শুনলাম তো। দাদুর আমলের গ্র্যান্ডফাদার ক্লক। আগে তো কোনোদিন শুনিনি। ঘড়িটা সারিয়েছ বুঝি? বিড়বিড় করে মাথা নাড়ল নগেনদা। না, এতকাল বাজেনি, ঠিক আজকেই বাজলো। আমি ঠিক বুঝেছি, আজই সেই দিন। শেষ করছি আমাদের গল্পের দ্বিতীয় পর্ব। পরের পর্ব শুনতে সঙ্গে থাকুন আগামী ভৌতিক শনিবারে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন রেডিও স্যাভি।